আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে ইলমে নাহু এর ক্লাস করছিলাম এবং আমরা অনেক দূর পর্যন্ত ক্লাস করে ফেলেছি। আশা করি 100% করতে আর অল্প কিছু বাকি আছে। তো আমরা এটাও কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। তো আমরা এগুলো তো শিখলাম। এরপরে দেখা যাচ্ছে যে আমরা ইলমে সরফ শিখলাম। এগুলো শিখছি ভালো কথা। কিন্তু আমরা এগুলো শিখলাম জাস্ট বেসিক শিখলাম। কিন্তু এগুলো দ্বারা যে বাক্য আরবিকে বাস্তবতায় নিয়ে আসা, একটা আরবি আমার মুখ্য ভাষা হিসেবে তৈরি করা, মুখের ভাষা থাকবে এবং আমরা পড়ার ক্ষেত্রে সেই ভাষাটাকে ওখান থেকে যে বুঝবো সেই ব্যাপারটা থাকে। এই ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা ডিটেলস আলোচনা করব। যে আমরা যে ওখানে বেসিকগুলো শিখেছিলাম যে এই শব্দটা এইভাবে হবে, এই শব্দটার ভিতরে এইভাবে হলে এটা হবে, ওই শব্দটার ভিতরে ওটা হলে ওটা হবে, এরকম কিছু এরকম ধরনের কিছু নিয়ম শিখেছিলাম আমরা ইলমে নাহু বা ইলমে সরফের ভিতরে। তো ইলমে নাহুটার ভিতরে আমরা 99% শিখেছি আর 1% শিখেছি ইলমে সরফের ভিতরে। তো এখন কথা হচ্ছে এগুলো দ্বারা আমরা তো অবশ্যই আমাদের বাক্য তৈরি করতে হয় এবং এই বাক্য তৈরি করে এখন যে আমি যেরকম আপনার সাথে বাংলা ভাষায় কথা বলছি, এরকম তো বাংলা ভাষারও কিছু নিয়ম কানুন আছে। সেই ভাষার নিয়ম কানুনের মাধ্যমেই তো আমি এই কথাগুলো বলতে পারছি। হয়তো আমি এতটা গ্রামার রুলস জানি না, কিন্তু এটা আমার মাতৃভাষা, তাই আমি এটাকে পারি সহজে শিখতে শিখতে অভ্যস্ত ছোটবেলা থেকে। সেম দ্যাট প্রসেস, মানে একই প্রসেসে আপনি যদি যান তাহলে আপনি অ্যারাবিক একটা ভাষা, এখানে অ্যারাবিক এটা বুঝার কিছু নেই। এটার ভিতরে যেরকম সায়েন্সের ভিতরে এটা আবিষ্কার করতে হবে, আবিষ্কার করতে হবে, বিষয়টা এমনটা না। এখানে জাস্ট একটা ভাষা, সেই ভাষাটাকে আপনি আত্মস্থ করবেন কিভাবে, সেই ভাষার ভিতরে বিভিন্ন রকম জ্ঞান দেওয়া থাকে, সেই জ্ঞানটাকে আপনি কিভাবে বুঝবেন। আর সেটা বুঝতে হলে আপনার আরবি ভাষাটাকে সুন্দরভাবে বুঝতে হবে। তো শুরুতে আমি লেকচার দিচ্ছি। কথা হচ্ছে আপনি যে এখানে লেখা দেখতে পাচ্ছেন যে কি লিখেছি, আমি কি বুঝাতে চাই আপনাদের কাছে। তো লেকচারটা এই কারণে দিচ্ছি যে আপনি আরবিতে যদি না পড়তে পারেন বা ইংলিশে যদি একটা প্যারাগ্রাফ, মানে একটা প্যারা না পড়তে পারেন, আরবিতে যদি একটা প্যারা না পড়তে পারেন, একটা আরবি ভাষায় লেখা রচিত একটা বিষয় না পড়তে পারেন, তো আপনি ওখান থেকে কিভাবে জ্ঞান অর্জন করবেন, কিভাবে জিনিসটা বুঝবেন যে আপনাকে এখানে এই ভাষাতে, আরবি ভাষাতে কি বুঝাতে চেয়েছে। ঠিক না? আপনি গ্রামার রুলস জানলেন, বাট কিন্তু এখানে আপনি কি জানতেছেন না, ওখান থেকে কিভাবে আপনি মিনিংটা বের করে নিয়ে আসবেন এবং ওখান থেকে কি রিয়েলাইজেশনটা আপনার দরকার সে বিষয়টা সম্পর্কে কিন্তু আপনার একটা টোটালি নলেজ নাই। সো এখন আপনাকে কি করতে হবে? তো আপনাকে যেটা করতে হবে, এই বিষয় সম্পর্কে প্র্যাকটিক্যাল লাইফে আপনাকে আসতে হবে, যাতে করে আপনি ওই বিষয় সম্পর্কে মানে অ্যাকচুয়াল যে নলেজটা আপনি সেটাকে যেন কালেক্ট করতে পারেন। তো সেটাই আমরা এখন চেষ্টা করছি। এই কারণে আমি শুরুতে আজকে হেডিংয়ে যে আপনি দেখতে পাচ্ছেন যে নির্ভুল বাক্য গঠন প্রক্রিয়া। তো আরবিতে যে নির্ভুল বাক্যগুলো থাকে সেই নির্ভুল বাক্যগুলোকে আপনি চিনবেন কিভাবে, বুঝবেন কিভাবে এবং অ্যাকচুয়াল মিনিংটা কিভাবে ওখান থেকে বের করে নিয়ে আসবেন, সেই বিষয় সম্পর্কে আজকে একটা নাহুর প্রাথমিক আলোচনা বলতে পারেন। এরপর অ্যাডভান্স লেভেল যদি আপনি জানতে চান, আরো অ্যাডভান্স হায়ার অ্যাডভান্সে চলে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই বালাগাত জানতে হবে, মেরকাত মান্তিক জানতে হবে, এবার মুখতাসার জানতে হবে, ইত্যাদি ইত্যাদি এগুলো জানতে হবে। তাহলে আপনি আরো অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে আমরা নির্ভুল বাক্য গঠন যেটা আছে সেটা নিয়ে কাজ করব। সেখানে আমরা বেসিক লেভেলে যতটুকু আমাদের দৈনন্দিন জীবনে লাগে সাধারণ মানুষদের জন্য সে বাক্যগুলো এখন শিখবো। তো আজকে আমরা শুরু করতে চাচ্ছি মুজাফ ও মুজাফ ইলাইহি দিয়ে। কি দিয়ে শুরু করতে চাচ্ছি? যে মুজাফ যোগ, সরি, মুজাফ ইলাইহি। ঠিক আছে, মুজাফ ইলাইহি। এখন কথা হচ্ছে যে বলতে পারেন যে স্যার এটা কি বাক্য হবে? হুম, স্যার এরা কি বাক্য হবে? না, এটা বাক্য হবে না, এটা হবে একটা বাক্যের অংশ, অর্থাৎ বাক্যাংশ। হুম, অর্থাৎ বাক্যাং, এটা কি হচ্ছে? এটা হচ্ছে বাক্যাংশ। কি হইলো বুঝলাম না। বাক্যাংশ। মুজাফ ও মুজাফ ইলাই মিলে কি তৈরি হয়? বাক্যাংশ তৈরি হয়। কার বাক্যাংশ তৈরি হয়? আরবির বাক্যাংশ। আরবির ভিতরে এখানে যে বাক্যের অংশ থাকে আমরা সাধারণত যেটা বলি যে তোমার বই, আমার বই, তার বাড়ি, তোমার বাড়ি, আমার বাড়ি। হ্যাঁ, তো এই বিষয়গুলো যে আমরা বলে থাকি, তো এগুলো তো আপনার রিয়েলি একটা পুরো বাক্য না, ঠিক না? মিনিংফুল বাক্য হতে হলে আপনাকে যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে আপনার যে পুরো বাক্যটার একটা অর্থ হবে, পুরো একটা বাক্য। যে আমার বই, হুম, এটা বললাম, এখানে পরিপূর্ণ বাক্য হলো না।
আরবির ক্ষেত্রে। তো আরবির ক্ষেত্রে একটু ডিফারেন্ট, প্রায় কাছাকাছি বলতে গেলে, হালকা সামান্য কিছু ডিফারেন্ট হয়। তো ওটা ডাজন্ট ম্যাটার, ওটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। তো আমরা এখন টেনশনটা সলভ করব যে আরবির ভিতরে কিভাবে বাক্য গঠন করতে হয় নির্ভুলভাবে, সেটা আগে দেখব। তো আপনি কিভাবে আরবি বাক্যগুলো গঠন করতে পারবেন, আর এগুলো যদি আপনি পারেন, আরবিতে কথা বলা, আরবিতে লেখা, আরবিতে ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো, সেগুলো আপনি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আমরা শুরু করি। আজকে আমরা কিছু শুরু করব, সেটা হচ্ছে মুজাফ, মুজাফ ইলাই, এবং এগুলো বাক্যের অংশ, সেগুলো আবার বাক্যের ভিতরে কিভাবে বসে সেটাও আপনাদেরকে দেখাবো। তো ক্লাসটা একটু লেন্দি হবে, তো এটা কোনো বিষয় না। যদি আপনারা আসলেই শিখতে চান, আমরা যে নাহু সরফ শিখতে চাচ্ছি, যারা শিখে আরবি বিষয়টাকে ভালো অভিজ্ঞতা অর্জন করতে চাচ্ছি, তারা অবশ্যই এটা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আসি আমরা শুরু করি। এখন এই মুরাক্কাবে এটাকে বলা হয় মুদাফ ও মুদাফ ইলাই, এই দুটোকে আরবিতে বলা হয় বাক্যাংশ। সেই বাক্যাংশটা আরেকটা নাম আছে মুরাক্কাবে ইদাফি। মুরাক্কাবে ইদাফি, যারা আমরা নাহু পড়েছি অবশ্যই এটা জানি। মুরাক্কাবে ইদাফিটা কি? বাক্যাংশ, আরবি ফুল বাক্য না, এটা মুরাক্কাবে ইদাফি, জুমলা না। তো আসি, এখন একটা আপনাকে বললো যে একটা কলম, বললো একটা শব্দ কলাম, কলাম। আরেকটা শব্দ হচ্ছে আরেকজনের নাম দিয়ে বললাম যে জায়েদের কলম। এখানে পেজ দিলাম, এখানেও পেজ দিলাম। কথা হচ্ছে এই বিষয়টা সম্পর্কে যে মুজাফ, মুজাফ ইলাই একটু লম্বা আলোচনা হলেও আপনি যদি অ্যাকচুয়ালটা জানতে চান, রিয়েলটা যদি আপনি জানতে চান, তাহলে কিন্তু আপনি ধৈর্য ধারণ করে শুনতে হবে। এখনই কিন্তু আপনার আলোচনা চলে আসবে, আপনি কি ব্যাকরণ শিখেছিলেন সেই ব্যাকরণের আলোচনাটা। এটা যখন আপনার ভিতরে একেবারে একটা পার্মানেন্টলি অভ্যাসে পরিণত হয়ে যাবে যে এটা অ্যাকচুয়াল একটা ব্যাপার, মানে এটা একটা সিম্পল ব্যাপার, তখন আপনি এই জিনিসটাকে বলতে এত গ্রামার চিন্তা করতে হবে এটাকে বলতে গেলে। তবে এখন আমরা যেহেতু বুঝতে চাচ্ছি, এই কারণে আমাকে গ্রামারটা সহজে চিন্তা করতে হবে। যখন আপনি ইজি হয়ে যাবে যে এটা আমার কলম, তার বাড়ি, এটা বলতে তাহলে এভাবে বলতে হবে সহজে, সেটা আপনি সহজে পারবেন। কিন্তু অ্যাকচুয়াল গ্রামারটা কি কি ছিল, এর ভিতরে কাজ করেছিল, সে বিষয়টা আমরা এখন ক্লিয়ার করব। দেখেন কি কি বিষয় লাগবে যখন আমরা এটা বলবো, নির্ভুল ভাবে কিভাবে বলবো, সেটা যদি আপনার একেবারে অভ্যস্ত হয়ে যায়, মুখের ভাষায় যেরকম বাংলা ভাষা আমাদের অভ্যস্ত হয়ে গেছে, ঠিক এরকম যদি অভ্যস্ত হয়ে যায় আরবি ভাষাটাও, সেভাবে আপনি বুঝতে পারবেন এবং আপনার ওখান থেকে বের করে নিয়ে আসলে কঠিন কিছু হবে না। তো এখানে আমরা যদি দেখি কলামুন, কলামুন একটা শব্দ, এই শব্দটা কি? এসএম, ঠিক না? আর আমরা যারা নাহুর ভিতরে পড়েছি, এসএম এর আলামত কি? এসএম এর আলামত দ্বারা কোনো কিছুর নাম বোঝানো, কোনো কিছুর নাম বোঝানো, তাহলে এটা একটা আলাম। আচ্ছা, এটা গেল। এখন এই এসএমটা কি? মারেফা না নাকেরা? না, এসএমটা কি? নাকেরা। আচ্ছা, এখন এবার বলছে এসএমটা কি মাবনি না মুআরব? মাবনি না মুআরব? এখন এসএমটা হচ্ছে মুআরব, ঠিক আছে। এখন যদি একা থাকতো তাহলে কি হতো? মাবনি হতো। একা যদি থাকতো তাহলে মাবনি হতো। এখন একা আছে তাই এটা মাবনি, এটাও একা আছে তাই এটা মাবনি। তাহলে এখন এটাকে যদি আমি একটু হ্যাঁ, যদি এখন এটা যদি একা হতো তাহলে যেটা হতো সেটা হতো একা, একা যেহেতু আছে তাহলে মাবনি, এটাও যেহেতু একা আছে মাবনি, একা। এখন যদি এই দুটো শব্দের মধ্যে একটা এই সম্পর্ক তৈরি করি, এই সম্পর্কটা যেটাকে বলা হয় বাক্যাংশ, মুজাফ ও মুজাফ ইলাইহির একটা সম্পর্ক তৈরি করি, তাহলে কি হবে? এটা বাক্যাংশ তৈরি হয়ে যাবে। তাহলে এখন আর কি কি বিষয়? তাহলে আমি এক নাম্বার কি বললাম? এই শব্দটা কি? এই শব্দটা একটা ইসেম। শব্দটা ইসেম। কেমন ইসেম এই শব্দটা? শব্দটা হচ্ছে দুই নম্বর যেটা, শব্দটা হচ্ছে মাবনি, ঠিক আছে। তিন নম্বর শব্দটা কি? নাকেরা, ঠিক আছে। এরপরে এরপরে এই শব্দটা কি গয়রু মুনসারিফ? না, গয়রু মুনসারিফ, গয়রু মুনসারিফ, মুনসারিফ না। শব্দটা কি? গয়রু মুনসারিফ। শব্দটা কি? গয়রু মুনসারিফ না, মুনসারিফ। গয়রু মুনসারিফ তো দুঃখু ভুল হয়ে গেছে, গয়রু মুনসারিফ হবে না, মুনসারিফ হবে। গয়রু মুনসারিফের শর্ত এখানে নাই। হ্যাঁ, শর্ত যদি বলি আছে আবার, তাহলে সেটা হবে কলম। কলম মানে নাম, আলাম হচ্ছে আবার গয়রু মুনসারিফের শর্ত। এটা গয়রু মুনসারিফ বা মুনসারিফও বলতে পারে। হ্যাঁ, গয়রু মুনসারিফই বলি, এটাকে আমরা শর্ত অনুসারে গয়রু মুনসারিফ বলি, যেহেতু নাম বলেছি। আচ্ছা, মুনসারিফ সেটা হবে। আবার চাইলে এটাকে মুনসারিফও বলতে পারি। হুম, এটা হয়েছে। এখন কথা হচ্ছে এটা তো ইসেম বললাম, তো ইসেমটা কিভাবে বুঝলাম? ইসেমের শেষে তানবিন হয়, ইসেমের শেষে তানবিন হয়, এটা স্বাভাবিকভাবে লিখলে এরকম হবে।
তাহলে এখানে তানবিন হয়েছে, কনফার্ম হয়ে গেলাম, এটা এসএম। কি তানবিন? পেশ হচ্ছে আসল তানবিন। সবসময় আমরা খেয়াল রাখবো রিয়েল তানবিন হচ্ছে পেশ, অ্যাকচুয়াল তানবিন হচ্ছে পেশ। দুই পেশ, তাও কি রিয়েল তানবিনটা কি দুই পেশ, সেটা হচ্ছে একটা এসএম এর ক্ষেত্রে মাবনি, এবং এটা হচ্ছে অ্যাকচুয়াল তানবিনটা। তো এটা হচ্ছে পেশ গেল। তারপরে তার মানে এসএম হওয়ার ব্যাপারে এতটুকু আমাদের কনফিডেন্স ক্লিয়ার। তো সেকেন্ডলি আমরা যে বিষয়টা জানবো এটা হচ্ছে মাবনি। কেন মাবনি? মাবনির যে আমরা কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশন গুলো যদি একটু ফলো করি তাহলে কি বিষয় দেখা যাবে। কন্ডিশন হচ্ছে যে মাবনি যখন কোনো এসএম যখন একা হবে, একা আসবে, তখন কি হবে? সেই এসএমটা মাবনি হয়। এসএমটা একা আসছে তাই এটা মাবনি, ঠিক আছে। সেকেন্ড গেল। থার্ড কি হবে? থার্ডলি হচ্ছে আপনার এসএমটা কি মারেফা না নাকেরা? হ্যাঁ, এসএমটা নাকেরা। কেন এসএমটা নাকেরা? দেখেন নাকেরার যে আলামত তার ভিতরে কোনোটাই নাই। হ্যাঁ, আলিফ লাম নাই, এরপরে আলাম, এরপরে হ্যাঁ নাকেরা। আচ্ছা, নাকেরা আবার একটা বলি, সেটা আরেকটা বলবো, বা মারেফা। আচ্ছা, এখন আপনি বলবেন যে স্যার এত ঘটনা আপনি ঘটাইতেছেন কেন? এত ঘটনা কেন ঘটাইতেছেন? আচ্ছা দেখেন, এটা একটা কলম, একটা কলম, এটা একটা কলম না? এটা কি নাম আছে না? এখন যদি আমি নাম চিন্তা করি এটাকে কলম, তাহলে এটা মারেফা। আর যদি আমি একটা সাধারণ বস্তু চিন্তা করি নাম ছাড়া, তাহলে এটা নাকেরা। ক্লিয়ার? সাধারণ একটা বস্তু কলমটাকে নাম না মনে করলে কি হবে? মারেফ, নাকেরা। ক্লিয়ার? আর শেষে কি? গয়রু মুনসরিফ। কেন বললাম? কারণ এটা একটা নাম চিন্তা করেছি। আর যদি নাম চিন্তা না করি তাহলে কি বলবো? মুনসরিফ। নাম চিন্তা যদি না করি তাহলে কি বলবো? মুনসরিফ। চারটা তথ্য ক্লিয়ার কলম সম্পর্কে। কিন্তু এই যে একটা জাইদুন শব্দ দেখতেছেন, জাইদুন শব্দটা সম্পর্কে আপনার এক নম্বর কথা হচ্ছে এটা এসএম, দুই নম্বর কথা হচ্ছে এটা মাবনি, তিন নম্বর কথা হচ্ছে এটা নাকেরা হবে না। কারণ কি? মারেফা নির্দিষ্ট করে একজন ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম, ব্যক্তির নাম। এরপর এটা কি গয়রু মুনসরিফ? হুম, না। হ্যাঁ, গয়রু মুনসরিফ, কারণ এটা মুনসরিফ হবে না, কারণ নির্দিষ্ট একটা ব্যক্তির নাম গয়রু মুনসরিফে আলাম একটা কি মারেফা কি গয়রু মুনসরিফের একটা বৈশিষ্ট্য। এই কারণে এটা হয়েছে। তো এই দুটো এসএম সম্পর্কে জানলাম। এখন এই দুটো এসএম এর সম্পর্কে মোটামুটি তথ্য জানলাম। এই দুটো এসএম এখন মুজফ আর মুজফ ইলাই তৈরি করবে। মুজফ আর মুজফ ইলাই তৈরি করবে, মানে মুরাক্কাবে ইদাফি তৈরি করবে, অর্থাৎ বাক্যাংশ তৈরি করবে, বাক্য তৈরি করবে না। কি তৈরি করবে? বাক্যাংশ, বাক্য তৈরি করবে না। এই এখন যে কথাটা আলোচনা করতেছি এটাই আর কি কথা। এরপরে আমি জিদ্দাত করে আপনাকে দেখাই দিয়ে যাবো, দুই একটা তথ্য অতিরিক্ত থাকলে সেগুলো দিব, আপনি এরপরে পুরোটা বুঝতে পারবেন কি ঘটনা, কিভাবে আমার কাজ হচ্ছে কি আপনাদের সামনে আরবিটাকে এমন ভাবে তুলে ধরা যাতে করে আপনি একটা বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানেন, ওখান থেকে বুঝতে পারেন কি বুঝাতে চাচ্ছে, এবং আরবি ভাষাটাকে গুরুত্ব এত কেন, হ্যাঁ, এবং আর এই অন্য দেশের ভাষা নিয়ে আমরা কেন এত মাতামাতি করব। কথাটা হচ্ছে আপনি যদি মুসলিম হয়ে থাকেন, তো সেই ভাষা যদি বুঝতে চান, মুসলিম হলে আপনার কোরআনের ভাষা বুঝতে হবে, হাদিসের ভাষা বুঝতে হবে। আর কোরআন ও হাদিস হচ্ছে চিরন্তন একটা বিষয়, সেইখানের ভাষাগুলো যে এত গভীর এবং চিরদিন এটা চলবে, আজ পর্যন্ত 1400 বছর অলরেডি চলছে, একইভাবে চলছে, এখান থেকে কোনো পরিবর্তন আসেনি, আর ভবিষ্যতেও চলবে। তো এই ভাষাটার মর্মার্থতা, এটার গভীরতা, এবার গুরুত্ব এত পরিমাণ যে যা আপনার না জানলেই নয়, যেটা আপনার জন্য জানাটা ফরজে আইন। ফরজে আইন। আপনি কিভাবে এক ভাষা থেকে আরেক ভাষা বুঝতে যাবেন, কিভাবে এক ভাষা থেকে আরেক ভাষা জানতে চাবেন। তো সুতরাং আপনার এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে বুঝতে হবে, তাই আপনার সামনে এই বিষয়টা তুলে ধরা এভাবে, ঠিক আছে। একটু হয়তো কষ্ট লাগবে যে এতটা বকবক করতেছেন কেন। হ্যাঁ, বকবক করার উদ্দেশ্যই হচ্ছে এটা, ক্লাস তো, এটা একটা লেকচার ক্লাস, ঠিক না? এখানে তো আপনি বুঝার জন্য আপনি এখানে আসছেন, ঠিক না? তো একটু তো আপনি ধৈর্য ধারণ করে শুনতে হবে, এই হচ্ছে বিষয়। তো আসেন আমরা যদি হালকার বেসিকটা বুঝে যাই তারপর ইজি হয়ে যাবে। তো এখন যদি আমরা আসি এই মোটামুটি এই শব্দ সম্পর্কে তথ্য জানলাম, কিভাবে কি দুটোটা শব্দ। তো এখন আসি আমরা দুটোটাকে কি রেখেছিলাম, দুটোটাকে ইয়া হিসেবে রাখছি, কি এই মাবনি হিসেবে রাখছিলাম, সিঙ্গেল সিঙ্গেল। এবার আসেন এই শব্দ দুটো দিয়ে আমরা কি বানাবো? মুজফ এবং মুজফ ইলাই। আচ্ছা, তো এই তথ্যগুলো এখন মুছে দেয়, এই তথ্যগুলো আমাদের দরকার নেই, এই সম্পর্কে আমরা তথ্য নিয়ে ফেলেছি। হ্যাঁ, এরকম যদি আপনি একটা শব্দ সম্পর্কে তথ্য না জানেন, হ্যাঁ, এবং আমরা যে
এই যে শব্দ সম্পর্কে তথ্যগুলো বললাম, এগুলো তো আমরা নাহুর ভিতরে শিখে এসেছি, এগুলো কি কেন ব্যবহার করতে হয় সেটাই। এখন আমরা প্র্যাকটিক্যালে আসছি। তো এখন এই যে এখানে কি দিব, জেড দিব, কলামু জাইদিন বা কলামু জাইদি, যেটা বলি একটা বললেও হবে, কলামু একটাই দেই, একটা দিলেই হয়। কলামু জাইদি বা জাইদিন, আমি দুইটাই দিয়ে দেখাই, জাইদিন বা জাইদিন, ঠিক আছে। তো এখন এই যে আমরা এই বললাম যে এখন অর্থ হচ্ছে কি, এখানে আপনি বাংলা ভাষী যেহেতু আপনি বলবেন, তাহলে এখানে অর্থ করার ক্ষেত্রে বা তর্জমা করার ক্ষেত্রে কি করতে হবে আপনাকে, তর্জমা করার ক্ষেত্রে এই মুজাফ ইলাইহির অর্থটা আপনি আগে করতে হয়, কারণ মুজাফ ইলাইহির অর্থটা আপনাকে আগে করতে হবে। তাহলে কি বলতে হবে, জায়েদের, বাংলা ভাষায় এর সাথে একটা র যুক্ত হয়েছে, জায়েদের, জায়েদের কি, এরপরে যে আসবে কি, কলম, ঠিক আছে। এই যে তার মানে জায়েদের কলম, বাংলা ভাষা তর্জমা করলে কি আসতেছে, জায়েদের কলম, জায়েদের কলম। তারপরে যদি আপনাকে একটা বলা হয় এরকমই, ঘরের দরজা, আচ্ছা ঘরের দরজা, এটা দিয়ে আপনাকে যদি বুঝাই, ঘরের দরজা, আচ্ছা এখানে আপনি এখন কিভাবে এরকম মুজাফ মুজাফ ইলাই বানাবেন, প্রশ্ন। আমরা সহজে হয়তো এটা বুঝি যে মুজাফে পেশ হবে এবং মুজাফ ইলাই জের হবে, কথা হচ্ছে এখানে তো আরো কিছু শর্ত রয়ে গেছে, ঠিক না। মুজাফ এবং মুজাফ ইলাই হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আছে, ইসম সম্পর্কে আমরা তথ্য দেখলাম এরকম। এখন এই শর্তগুলো না জানলে আপনি তো দাপ করে এটা বানাতে পারবেন না যে কোনো শব্দ নিয়ে, ঠিক না। তাহলে আসেন কি কি শর্ত আছে সেগুলো জানি। এক নম্বর কথা হচ্ছে, যিনি মুজাফ হবেন, যিনি প্রথমে থাকেন তিনি হচ্ছেন মুজাফ, যিনি প্রথমে থাকেন তিনি হচ্ছে কি মুজাফ, আর যিনি পরে থাকেন তিনি হচ্ছেন মুজাফ ইলাই। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, মুজাফ সর্বদা পেশ পাবে, মুজাফ সর্বদা শেষ অক্ষরটাতে কি পাবে, এক পেশ পাবে। কয় পেশ? এক পেশ। কয় পেশ? এক পেশ। যিনি মুজাফ হবেন সেই এসএমটা সর্বদা এক পেশ পাবে। মুজাফ হবে কে? এসএম, ফেল বা হরফ মুজাফ হতে পারবে না, মুজাফ হতে পারবে কে? এসএম। আর মুজাফ ইলাইহি হতে পারবে এসএম। তার মানে এখানে হচ্ছে এসএম এসএম খেলা, দুই এসএম এর খেলা, দুই এসএম মিলে বাক্যাংশ তৈরি করবে, দুইটি এসএম মিলে বাক্যাংশ তৈরি করবে। কয়টি এসএম মিলে? দুইটি এসএম মিলে বাক্যাংশ তৈরি করবে, যাকে বলা হয় মুজাফ ও মুজাফ ইলাই, যাকে মুরাক্কাবে ইদাফি বলবো, যাকে মুরাক্কাবে ইদাফি বলবো। দেখেন আমরা এখানে শিখবো প্লাস তর্জমাও শিখবো, কিভাবে এগুলো তর্জমা করতে হবে আরবি বাক্যের ভিতর থেকে, এবং কোরআন শরীফ থেকে আমি আপনাদেরকে উদাহরণ দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এইরকম শব্দ, এখানে জাস্ট একটা ভাষা, আরবির হালকা কিছু অজানা অপরিচিত কিংবা প্রচলিত কিছু শব্দ নিয়ে দেখাচ্ছি। এই ভাষাগুলোই আবার কোরআন শরীফ আল্লাহ তাআলা কিভাবে ব্যবহার করেছেন, রাসূলুল্লাহ হাদিসে কিভাবে ব্যবহার করেছেন, সেগুলো আমি দেখাবো আস্তে ধীরে, ইনশাআল্লাহ সবই হবে। আজকে যতটুকু পারি আমি চেষ্টা করব, আগে বেসিকটা ক্লিয়ার করে নিই। তো এখন মুজাফ ইলাই সর্বদা পেশযুক্ত হবে, কথা। আরেকটা শর্ত, মুজাফ ইলাই শুরুতে কখনো আলিফ লাম হতে পারবে না, অর্থাৎ মুজাফ ইলাইটা মারেফা হতে পারবে কিন্তু আলিফ লাম হতে পারবে না। মুজাফটা কি হতে পারবে? মারেফা হতে পারবে। মুজাফটা কি হতে পারবে? মারেফা হতে পারবে, কিন্তু আলিফ লাম হতে পারবে না, আলিফ লাম দ্বারা মারেফা হতে পারবে। আর বাকি যা আছে সেগুলো মানে আর বাকি 6টা দিয়ে হোক, অসুবিধা নাই, কিন্তু আলিফ লাম দেওয়া হতে পারবে না। ইসমে মাউসুলে কিন্তু আবার আলিফ লাম আছে, ঠিক না, সেটা আবার হতে পারবে না। তার মানে শর্ত হচ্ছে এটা, মুজাফ যিনি থাকবেন, যিনি প্রথমে থাকবেন, এই প্রথমে যিনি যে এসএমটা থাকবে সেই এসএমটা মারেফা নাকেরা যাই হয় হোক, ডাজন্ট ম্যাটার, বাট এখানে আলিফ লামকে ইউজ করা যাবে না। ক্লিয়ার? নিট অ্যান্ড ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার আশা করি। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এরপরে শেষ অক্ষরে পেশ হতে হবে, দুটো শর্ত। এরকম যদি হয় তাহলে আমরা বোঝার চেষ্টা করব মুজাফ হওয়ার শর্ত রাখে কিনা এসএমটা। যেই এসএমটাকে আমি মুজাফ বানাতে চাই, যে এসএমটা কি করতে চাই, মুজাফ বানাতে চাই,
একটু কথা আমি বলবো শেষে। মুজাফ বানাতে চাই তাহলে তাকে কি করতে হবে, আলিফ লাম মুক্ত হতে হবে এবং শেষ অক্ষরে কি হতে হবে, পেশ হতে হবে, এসএম হতে হবে, ফেল পারবে না, হরফও পারবে না। সাথে আরেকটা এসএম নিব যাকে মুজাফ ইলাই বানাবো, যাকে মুজাফ ইলাই বানাবো, সেই এসএমটার শুরুতে আলিফ লাম হোক অথবা না হোক, এসএমটার শুরুতে আলিফ লাম হোক বা না হোক, এসএমটা মারেফা হোক বা নাকেরা হোক, সেটা মেটার করে না, সেটা মেটার করে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ওই যে দ্বিতীয় এসএমটা নিব যাকে মুজাফ ইলাই হিসাবে নিব, তাকে আমি এক জের বা দুই জের যেটাই দেই সেটা বিষয় না, কিন্তু ওই দ্বিতীয় এসএম এর শেষ অক্ষরে যেটা মাহাল্লে ইআরাব বলা হয়, শেষ অক্ষরে যেটা কি মাহাল্লে ইআরাব, সেটা মাস্ট বি ফরজে আইন জের দেওয়া, শেষে কি দেওয়া, জের দেওয়া। ঠিক আছে? এভাবে করলেই আপনি মুজাফ ও মুজাফ ইলাই হয়ে যাবে। মুজাফ ও মুজাফ ইলাইহি, এই যে বলি, এই ইজফি শব্দের অর্থ কি? সম্বন্ধ করা, কারোর সাথে সম্পর্ক তৈরি করা। দেখেন জায়েদের সাথে কলমের সম্পর্ক তৈরি করছে, কি তৈরি করছে? জায়েদের কলম, কলমটা কার? জায়েদের। এই র দিয়ে কি তৈরি করছে? সম্পর্ক তৈরি করছে, কার সাথে? জায়েদের সাথে। কলম, এই কলমটা কার? আমার। তাহলে আমার সাথে কলমের সম্পর্ক তৈরি করলাম না? এই মোবাইলটা যে আপনি দেখতেছেন এখন ভিডিওটা, এই মোবাইল দিয়ে বা এই কম্পিউটার দিয়ে বা টিভি দিয়ে, এই মোবাইলটা বা টিভিটা কম্পিউটারটা কার? আপনার। তাহলে এই যে আপনার সাথে এই বিষয়টার যে সম্পর্ক তৈরি করলেন, ঠিক একইভাবে কোনো কিছুর সাথে যে সম্পর্ক তৈরি করা, সেটা কাজ করে মুজাফ, মুজাফ ইলাই আরবি ব্যাকরণের নিয়ম অনুসারে। একটা অংশের সাথে আর একটা অংশের যদি সম্পর্ক তৈরি হয়, সেটা কি? মুজাফ ও মুজাফ ইলাই, যাকে মুরাক্কাবে ইজাফি বলে। মুজাফ ও মুজাফ ইলাইয়ের শর্তটা কি? মুজাফ যেটা থাকবে সেটাও এসএম হতে হবে, মুজাফ ইলাই যেটা থাকবে সেটাও কি? এসএম হতে হবে, দুইটাই এসএম হতে হবে। ঠিক আছে? দুই এসএম এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, দুই এসএম এর মধ্যে কি একটা সম্পর্ক তৈরি হবে। এটা কি বলা হয়? মুরাক্কাব ইজাফি। যেরকম এখানে বলছে জাইদুন কলামু জাইদুন, জাইদের কলম। এরপর আবার এখানে আছে ঘরের দরজা, ঘরের দরজা। ঠিক না? আচ্ছা, এটা যদি বুঝি ভালো করে, এটা বুঝবো। এবং মুজাফ হওয়ার শর্ত কি দেখলাম? আলিফ লাম যুক্ত হতে পারবে না এবং এসএম হতে হবে, ফেল হরফ হলে হতে পারবে না। ফেলের ভিতরে মুজাফ ইলাই হয় না, হরফের ভিতরে মুজাফ ইলাই, এসএম এ মিলে মুজাফ ইলাই হয়। তাহলে এটা শেষ অক্ষরে এক পেশ থাকবে, এক পেশ। হ্যাঁ, এখন এসএমটা কি ধরনের হবে? যদি জিজ্ঞাসা করেন স্যার এসএমটা কি ইসমে মুশতাক, তো এক ধরনের এসএম, ইসমে মুশতাক হতে পারে। আপনি ইসমে মুশতাক নেন আছে কিনা সেটা ডাজন্ট ম্যাটার ভাই, আপনি যে কোনো নিতে পারেন। ইসমে মুশতাক হতে পারে, যে বলতে পারেন স্যার এটা কি ধরনের ইসম? ইসমে জামেদ, ইসমে জামেদ আর ইসমে জামেদ হতে পারে। হ্যাঁ, আচ্ছা এটা গেল। হ্যাঁ, ইসমে জামেদ নেন, দুইটাই ইসমে জামেদ নেন বা দুইটাই ইসমে মুশতাক নেন, ডাজন্ট ম্যাটার। আপনি এক ইসম আর এক ইসমের সাথে সম্পর্ক তৈরি করা। ঠিক আছে? এই শর্ত অনুসারে যে প্রথম অক্ষরে, প্রথম শব্দতে আলিফ লাম থাকতে পারবে না প্রথমে, এসএম এর প্রথমে, এবং শেষ অক্ষরে জবর থাকবে, এক পেশ থাকবে, শেষ অক্ষরে এক পেশ থাকবে। দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয় এসএমে এখন দুটোটাই ধরলাম, দুটোটাই ইসমে মুশতাক, শেষ অক্ষরে কি থাকবে? দ্বিতীয়টা জের থাকতে হবে, মাস্ট বি। এটাই, তার আগের আলিফ লাম থাকুক আর না থাকুক সেটা বিষয় না। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। তো এটাও প্রথমটা কি মারেফা হতে পারে, নাকেরাও হতে পারে, কিন্তু আলিফ লাম হতে পারবে না। মুজাফ ইলাইহি কি হতে পারবে না? আলিফ লাম হতে পারবে না। এরপরে এখানে মুজাফ ইলাইহিতে আলিফ লাম হতে পারে, নাও হতে পারে, সেটা বিষয় না, কিন্তু শেষ অক্ষরে পেস্ট থাকবে, পেশ থাকবে। আরেকটা কথা, এই মুজাফ ইলাইহিটা যদি স্ত্রীলিঙ্গের হয়, তাহলে মুজাফটা যদি স্ত্রীলিঙ্গের হয়, তাহলে মুজাফ ইলাইহিটা কি হবে? পুরুষলিঙ্গের? না, এরকম কোনো ধরাবান্ধা নিয়ম নাই এই জায়গাটায়। এই জায়গাটায় এমন কোনো ধরাবান্ধা নিয়ম নাই। মুজাফ ইলাইহিটা স্ত্রীলিঙ্গের আছে, মুজাফটা স্ত্রীলিঙ্গের আছে, মুজাফ ইলাইহিটা কোন লিঙ্গের নেব, এরকম নেন। আপনি পুরুষ নিতে পারেন, স্ত্রী নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন বা এটা পুরুষ লিঙ্গে আছে, এটা স্ত্রীলিঙ্গে হবে, কোনো অসুবিধা নেই, 100% সঠিক, 100% সঠিক। মুজাফ ইলাইহির ক্ষেত্রে এমন কোনো শর্ত নাই স্ত্রীলিঙ্গ কিংবা পুরুষলিঙ্গ নিয়ে। কিন্তু শর্ত হচ্ছে ওই যে বললাম, আলিফ লাম হতে পারবে না এবং মুজাফে এক পেশ হতে হবে, এবং মুজাফ ইলাইহি আলিফ লাম হোক বা না হোক সেটা বিষয় না, কিন্তু জের হতে হবে শেষ করে। এ হচ্ছে আপনার মুজাফ এবং মুজাফ ইলাইহি সম্পর্কে তথ্য। আশা করি কথাগুলো আপনি ভালো করে কয়েকবার শুনবেন, আর জীবনে এই মুজাফ ইলাইহি নিয়ে কোনোদিন প্রশ্ন আসবে না। চ্যালেঞ্জ, এতটুকু চ্যালেঞ্জ।
এখন আপনি নিজেই বানাতে পারবেন যদি আপনি বেসিকটা বুঝেন, এই কথাগুলো বুঝেন। এখন আপনাকে রাস্তা দেখাই। আপনি সম্পর্ক তৈরি করেন জায়েদের কলম, তার মানে বাংলায় যখন অনুবাদ করবেন, অনুবাদ করার নিয়মটাও শিখি আমরা। জায়েদ মানে মুজাফ ইলাইহির অর্থের, মুজাফ ইলাইহির যে অনুবাদটা সেটা আগে করব বাংলায়, এবং এই যে মুজাফের যে অর্থ সেটা পরে করব বাংলায়। আর এই মুজাফ ইলাইহির সাথে সম্পর্ক হিসাবে রজক করে দিলাম, তাহলে জায়েদের কলম। আরবিতে বলছে কলামু জাইদিন, হ্যাঁ, আর এখানে বাংলায় বলছি জায়েদের কলম। মুজাফের অর্থ আগে করলাম, মুজাফের অর্থ পরে করলাম। তাহলে এখানেও দেখেন ঘরে দরজা, তাহলে কোনটার অর্থ আগে, মানে ঘরের দরজা কোনটা আগে করবো কোনটা পরে করব? ঘরের দরজা, তাহলে এখন বলতে হবে এখানে বাবুল বাইতি, বাবুল বাইতি। এই যে বাবুল বাইতি, দোনোটা কি ইসমে জামেদ, কারণ কি ইসমে মুশতাক না, ইসমে মুশতাকের কোনো চরিত্র দেখা যাচ্ছে না, ডাজন্ট ম্যাটার, দোনোটাই সেম। গয়রু মুনসারিফ, দোনোটাই সেম, একটা মারিফা একটা নাকেরা, কোনো অসুবিধা আছে? আচ্ছা গেল, বুঝছি কিনা, ব্যাখ্যা করতে পারছি কিনা, অর্থ কিভাবে হচ্ছে ঘরের দরজা। বাংলায় অনুবাদ করলাম যে আগে কি আসে, মুজাফ ইলাইহির অর্থ আসে, পরে কি আসে, মুজাফের অর্থ আসে। প্রথমে এটাকে, এখানে এটা হচ্ছে কি মুজাফ ইলাই, মুজাফ ইলাই, আর এখানে কে, এটা মুজাফ। দেখেন তো দুইজনের ভিতরে মিল আছে কিনা এই গঠন অনুসারে। বাক্যাংশ হইল না, হইল কিনা? আর ইত্যাদি যে এতক্ষণ বকবক হয়েছে সেই বকবকানি সবগুলো কি ঠিক আছে, আপনার বুঝে আসছে? বলে দিলাম, আপনি যদি এই কথাটা না বুঝেন বারবার কিন্তু ভিডিওটা দেখতে হবে, না কিন্তু আপনি পারবেন। এখনই আমরা কিন্তু মেইন টপিকে চলে আসছি, আস্তে আস্তে আমরা সামনে যাবো আরো, এরপরে আমরা আরো অ্যাডভান্স লেভেল গুলোতে আমরা কাজ করব। তো আসি, আমি আরো আপনাকে কয়েকটা উদাহরণ দেই, যে এবার লিঙ্গ লিঙ্গের একটা পার্থক্য দেখাই দেই, যে এই দুটো তো আমরা বুঝলাম, একটা লিঙ্গের পার্থক্য দেখাই দেই। যে বলতে পারেন যে স্যার লিঙ্গ, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ দিয়ে কি মুজাফিলাই তৈরি করা যায় কিনা একটু সেটা দেখান। তো সেটা আমরা এখন ক্লিয়ার করব। আসেন, সেটা যাতে করে আপনার প্রশ্ন না থাকে এবং মুনসারিফ গয়রু মুনসারিফ কিনা সেটা আমরা একটু দেখব। আসেন, বলছে তলাবুল মাদ্রাসাতি, কি তলাবুল, তলাবুল মাদ্রাসাতি, মাদ্রাসাতি। আচ্ছা দেখেন, তলাব ইসমে মুশতাক, তলিবুল মাদ্রাসা ইসমে মুশতাক, কোন অসুবিধা? ইসমে মুশতাক, আর এটা কি ইসমে মুশতাক, দুটোটাই ইসমে মুশতাক। কিভাবে? মাদ্রাসা, মাদ্রাসা কি ইসমে জরফ, একটা স্থান বুঝেছি স্ত্রীলিঙ্গের, ঠিক না? স্ত্রীলিঙ্গের না, হ্যাঁ, শেষে স্ত্রীলিঙ্গে বানাইছি, মাদ্রাসা মূল হচ্ছে মাদ্রাসা, কিন্তু সেটাকে আমরা স্ত্রীলিঙ্গে কনভার্ট করে ফেললাম। আচ্ছা ভালো কথা। তো এখন এটা পুরুষ লিঙ্গে দেখা যাচ্ছে, ইসমে ফাইলের সিগা প্রথম সিগাটা, এটা কি ইসমে জরফের সিগা, প্রথম সিগাটাই দিতে পারি একটা মাদ্রাসা, শেষে তার যুক্ত করা হয়েছে এক্সট্রা। কিন্তু এই শব্দটা গয়রু মুনসারিফ, কারণ আলামতে মুয়ান্নাস আছে, আলামতে তানিসের গোলতা আছে, কিন্তু এই শব্দটা মুয়ান্নাস না এবং গয়রু মুনসারিফও না, ঠিক না? আচ্ছা গেল, এই দুটো শব্দ মিলে একটা বাক্যাংশ তৈরি করলো মুজফ মুজফ ইলাই। তাহলে এই অংশটা হচ্ছে মুজফ, এই অংশটা হচ্ছে মুজফ ইলাই। তাহলে কি বলবো? মাদ্রাসার ছাত্র, অর্থটা কি হবে? মাদ্রাসার ছাত্র, স্যার ছাত্র, ক্লিয়ার? তাহলে এটা কি মুজফ ইলাইহির অর্থ বাংলায় আগে আসে, মুজফের অর্থ পরে আসে, ক্লিয়ার? এবার লিঙ্গ ভেদেও দেখলাম, গয়রু মুনসারিফ মুনসারিফ এগুলোও দেখলাম।
নাকেরা মারিফা এগুলো দেখলাম, এটা তো অবশ্যই নাকেরা, এটা চিনতে পাচ্ছেন, আর এটা মারিফা সেটাও দেখা যাচ্ছে আলিফ লাম আছে। ক্লিয়ার? একটা গেল। আচ্ছা, আশা করি প্রথম দিকের কথাগুলো আপনি ভালো করে বুঝেছেন। এবার আরো কিছু কয়েকটা দেখাই আপনাদের, যাতে করে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় মুজাফ মুজাফিলে। কারণ এই একটাই আছে আরবিতে, শুধু একজন আর একটা ইসেম আর একটা ইসেমের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে এই জিনিসটাই ব্যবহার করতে হয়। ইংলিশে কিন্তু অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়, অফ ব্যবহার করা হয়, যে কিংস স্পিচ, কিংস স্পিচ মানে রাজার বক্তব্য। এরপর মাই স্পিচ আমার বক্তব্য, এখানে কিন্তু এইভাবে করে মাই দিয়ে যুক্ত করা যায়, কিংস অ্যাপোস্ট্রফি দিয়ে করা যায়, ঠিক না? আবার অফ দিয়ে করা যায়, অফ দ্য সিটি, সিটি অফ দ্য ঢাকা, কিংবা সিটি অফ দ্য বাংলাদেশ, বলি না? এরকম এরকম করা যেতে পারে, কিন্তু আরবির ক্ষেত্রে শুধুমাত্র মুজাফ মুজাফিলে দিয়ে করতে হয়। আর মুজাফিলে শর্ত তো বললাম, দুই এসএম একত্রে মিলে মুজাফ মুজাফিলে গঠিত হয়। এর ভিতরে এসএম গুলোর বিভিন্ন শর্ত, সেগুলো বলে দিচ্ছি। আসেন আরো কিছু দেখাই। এবার লিঙ্গ বেঁধে দেখাইলাম, এবার আরো কিছু দেখাই এরকম। এবার দুইটা এসএমই আমরা এই মাত্র দেখলাম, দুটো এসএম কি ইসমে মুশতাক, দুটো এসএম ইসমে মুশতাক। কিন্তু এবার একটা দেখব যে দুটো এসএম ইসমে জামেদ, দুটো এসএম ইসমে জামেদ, যেরকম শিআরু, শাআরু রাসি, রাসি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মুজাফ আর এটা হচ্ছে মুজাফ ইলাই। তাহলে বাংলা অর্থ হচ্ছে কি, যে মাথার চুল। শাআরু অর্থ মাথা, চুল, আর রাসি মানে মাথা। তাহলে মাথার বাংলা অর্থ আসতেছে, এটার অর্থ আগে আসতেছে, মাথার চুল। ক্লিয়ার? তাহলে এই দুটোটা ইসম কি, এটা ইসমে জামেদ, এটাও কি ইসমে জামেদ, এটা ইসমে মুশতাক না। ঠিক আছে, এটা একটা গেল। আচ্ছা, এরপরে আসি আমরা চোখের পানি। আরেকটা দেখি, ইসমে জামেদ মিলে আরেকটা তৈরি করে দেখাই, আরেকটা দেখাই, তাহলে আপনাদের জন্য আর একটু ভালো হবে বোঝাটা। দুমুউ আইনি, দেখেন মারেফা কইতেছে, নাকেরাও ব্যবহার করতে পারতাম। দুমুউল আইনি, চোখের পানি, দুমুউল আইনি চোখের পানি। তাহলে এই চোখের পানি, এই আইনি মানে চোখ, এটা মানে কি চোখ, এটা হচ্ছে পানি। তাহলে এই দুটো অর্থ করলে কি আসে, চোখের পানি। বাংলা ভাষা অর্থ করলে র আসবে শেষে, পানি। ঠিক আছে, দেখছেন কিভাবে হয়? দুটোটা কি, দুটোটা ইসম ইসমে জামেদ। মুনসরিফ এবং মুনসরিফ কিনা সেটা, গয়র মুনসরিফ কিনা সেটা দেখলেই বুঝতে পারছি, সেটা আমি তো শুরুতে দিয়ে দিচ্ছি এবং নাহু ক্লাস আছে, তো আমরা দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি। ঠিক আছে, আমরা দুটো ইসমে জামেদ দিয়েও দেখার চেষ্টা করলাম। এবার আসেন আমরা একটা ইসমে জামেদ ও একটা কি ইসমে মুশতাক দিয়ে দেখার চেষ্টা করি। ছাত্রটির কলম, ঠিক না? ছাত্রের কলম, তাহলে কি বলবো, কলিবুল কলামি। দুটোটাই নাকেরা ব্যবহার করি। এবার কলামি, আচ্ছা, তলাবুল কলামি, কলমের ছাত্র, কলমের ছাত্র। হয়তো বাক্যটার অর্থটা সুন্দর মিলে নাই, কিন্তু আমরা অক্ষরটা এইভাবেও লিখতে পারি যে প্রথমে মুজাফিলাই নিলাম, মুজাফ নিলাম, এই আপনার আর কি বলা হয়, ইসমে মুশতাক, পরেরটা নিলাম ইসমে জামেদ। বাক্য হয়েছে, হ্যাঁ 100%, কি 100% রাইট। অর্থের এদিকে সেদিকে হতে পারে, কিন্তু অর্থটা একটা ম্যাটার, সেটা পরে আসবে। অর্থের ব্যাপারে বাক্য হয়েছে কিনা আগে, সেটা গ্রামার অনুসারে বাক্য হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে।
তবে এই জিনিসটাকে যদি আমরা এভাবে বলি, কলামু কলামু তলেবি, তলিবু, তলিবি, হুম, কলামু তলিবি, ছাত্রের কলম, ছাত্রের কলম। তাহলে মুজফ হিসেবে আমি শুরুতে ইসমে মুশতাককেও নিতে পারি, আবার মুজফ ইলাই হিসেবে ইসমে মুশতাককেও আমি নিতে পারি। দুটোটাই বাক্য 100% সঠিক। ঠিক আছে, 100% সঠিক। অর্থের সাথে গ্রামারের নিয়ম অনুসারে কিন্তু সঠিক। অর্থের ব্যাপারটা পরে আসে, আমরা শিখবো সেগুলো, কিন্তু অর্থের নিয়ম অনুসারে সেটা আমরা দেখবো, কিন্তু গ্রামারের নিয়মে আমরা সঠিক। জাস্ট আমরা এখন বেসিক শিখে রাখছি এবং বাক্য তৈরি করার নিয়ম জেনে রাখছি, পরবর্তীতে আমরা তো শিখবো কিভাবে কি হবে অর্থটা। শিখলাম এতটুকু কিভাবে হবে। তো যদি এগুলো আমরা বুঝেই থাকি, আমি আপনাদেরকে কয়েকটা কাজ দিয়ে দিই। ঠিক আছে, কাজটা হচ্ছে যে আপনি যদি একা একটু ট্রাই করে দেখবেন, না পারেন কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে বলবেন। ঘরের মালিক, এক নম্বরে ঘরের মালিক। ঠিক আছে, এটা একটু ট্রাই করবেন। মালিক অর্থ সাহিব, আর ঘর অর্থ মঞ্জিল বা বাইত। মালিক অর্থ, এই মালিকের এই আরবিটা হচ্ছে সাহিব, আর ঘরের আরবিটা হচ্ছে মঞ্জিল। আমি বলে দিলাম, শব্দগুলো বলে দিলাম। 2 নম্বরে আপনারা একটা চেষ্টা করতে পারেন যে খালেদের বাবা, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নম্বর আপনি একটা চেষ্টা করতে পারেন সূর্যের আলো। 4 নম্বরে আপনি একটা চেষ্টা করতে পারেন হাতের আঙুল। আমি শব্দার্থগুলো বলে দিচ্ছি, এরপরে আরো কয়েকটা দেই আপনাদের। হুম, কানের লতি, এই যে কানের লতিটা আছে না, কানের লতি। 5 নম্বরে হচ্ছে কানের লতি। 6 নম্বরে হচ্ছে চেহারার সৌন্দর্য, চেহারার সৌন্দর্য। তাইলে চেহারার সৌন্দর্য। 7 নম্বরে মায়ের কান্না। ঠিক আছে, 8 নম্বরে হাতের তালু। আচ্ছা, এখন আসেন আমি শব্দ অর্থগুলো বলে দিই। ঠিক আছে, শব্দ অর্থগুলো বলে দিই। ঘর মানে ঘর তো বাইতুন বলতে পারেন বা মানজিল বলতে পারেন, আর মালিক অর্থ সাহিব বলতে পারেন। খালেদ তো খালেদের নাম, আর বাবা মানে বাবুল বা আবুল, আবুল অর্থ বাবা। এটা গেল, আর নিয়ম তো আপনাদের শিখাই রাখলাম কিভাবে কি। এরপরে সূর্য মানে কি শামসুন, আর আলো মানে দিয়াউন। আলো মানে নুরুন বা দিয়াউন, নুরুন বা দিয়াউন, যেটা বলতে পারেন। এবার হাত মানে কি ইয়াদুন, আর আঙ্গুল মানে কি ইসবাহুন। হাত মানে ইয়াদুন, আর আঙ্গুল মানে ইসবাহুন। তৈরি করার দায়িত্ব আপনার। কানের লতি, কানের লতি হচ্ছে শামাহাতুন। হুম, হুম, এটা হচ্ছে শামাহাতুন হচ্ছে কি লতি। শামাহাতুন অর্থ কি লতি, শামাহাতুন অর্থ কি লতি, শামাহাতুন অর্থ লতি। আর কান হয়েছে উজুনুন, কান হয়েছে উজুনুন অর্থ কান, আর লতি কানের এই যে লতি সেটা হচ্ছে শামাহাতুন, শামাহাতুন, শিন মিম হা, শিন মিম হা তাদের পিস্তুন। আচ্ছা, এরপর আছে চেহারার সৌন্দর্য। চেহারার সৌন্দর্য, চেহারা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ওয়াজহা, ওয়াজহান, ওয়াজহুল। ঠিক আছে, ওয়াজহা হচ্ছে চেহারা, আর সৌন্দর্য হচ্ছে জামালুন, সৌন্দর্য হচ্ছে জামিলুন বা জামালুন। মায়ের কান্না, ঠিক আছে, মা হচ্ছে উম্মি, আর কান্না হচ্ছে বাকাউন। মা হচ্ছে উম্মি, আর কান্না হচ্ছে বাকাউন। হাত হচ্ছে ইয়াদুন, আর তালু হচ্ছে কাফুন। কাফুন অর্থ তালু, কাফুন অর্থ তালু।
এগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দিলাম। তো এগুলো আশা করি আপনারা প্র্যাকটিসের চেষ্টা করবেন। হুম। আর একটা বিষয় এখানে বলে দিই, মুজফ ইলাইহি সর্বদা পেশ হবে শেষ অক্ষরে, আর মুজফ ইলাইহি সর্বদা জের বা দুই জের হবে, ঠিক আছে? এখানের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু ভালো করে মনে রাখবেন। ক্লিয়ার? এবং এসএম গুলোকে কিভাবে ভাগ করতে বলেছি সেটাও আমি বলে দিয়েছি, আশা করি চেষ্টা করবেন। তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের প্রাথমিক একটা আলোচনা বাক্য গঠনের। তো এর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আরো করব। তো আপনাদেরকে বলেছিলাম যে কোরআন শরীফ থেকে দেখাবো। কোরআন শরীফ থেকে আমি দুই একটা দেখাই, একটু ধৈর্য ধরেন। তো আমি এটা একটু মুছে দিই, তারপর আপনাদের এগুলো একটু কাজে রইলো আসেন। তো কোরআন শরীফ থেকে দুই একটা দেখাই, না দেখালে আপনাদের সাথে কথার অমিল থাকবে, এটা আমার কাছে খারাপ লাগতেছে। যেরকম কোরআন শরীফ প্রথমে যদি বলি বিসমিল্লাহ, ঠিক না? বিসমিল্লাহ থেকে ইসমুন, এটা নিলে ইসমুল্লাহ, ঠিক আছে? ইসমুল্লাহি, ঠিক আছে? ইসমুল্লাহ, বিসমিল্লাহর ভিতরে ইসমুল্লাহ। হ্যাঁ, বিসমুল্লাহর ভিতরে ইসমুল্লাহ। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে। এখানে যে বাটা ছিল সে বাটা ছিল কি হরফে জার, এটা আমাদের দরকার নেই। তাহলে এই দেখেন বিসমুল্লাহ এসএম, এটা একটা এসএম, এটা একটা এসএম, দুটো এসএম, এটা মুজাফিলাই, এই যে পেশ আর এই যে জের। আল্লাহর নামে, আল্লাহর নামে, বাংলা অর্থটা কি আল্লাহর নামটা আগে আসলো এবং এসএম নাম পরে আসলো। আরেকটা বলি, যে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা থেকে যদি বলি রব্বিল, ঠিক আছে? এই যে রব্বিল আলামিনা। আচ্ছা, এই যে এখানে দেখতেছেন এটা কিন্তু মুজাফ, আর এটা কিন্তু মুজাফিলাই, জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের প্রতিপালক। কথা হচ্ছে এখানে জের কেন? হুম, কথা হচ্ছে ওই যে দুলিল্লাহি লিল্লাহ, যে লিল্লাহের ক্ষেত্রে যে আপনি এখানে লামের নিচে যে একটা জের দিয়েছিলেন, এই লামের নিচে যে জেরটা, এই লামের নিচে যেটা হরফে জারের জের, এই হরফে জার এখানেও দিছে দুলিল্লাহি। এরপরে এইটার এই ইয়া অনুসারে, তাবিয়া অনুসারে, তাবি আমরা যারা নাহুতে শিখবো, তাবি অনুসারে এখানে নিচে জের হয়েছে দেখে এটা মাজরুর, এই হাটা, এবং এই কারণে এই তাবি এর মতো কাজ করেছে, এটাই তাই মাজরুর নিয়েছে, এটা মাজরুর মুজাফিলাই। কিন্তু এখানে আছে কি পেশ, এখানে অবস্থা আছে কি পেশ, ঠিক আছে? এরকম একটা, ক্লিয়ার না? আচ্ছা, এরপরে আরো দুই একটা দেখাই শেষ করে দিব কোরআন শরীফ থেকে, এগুলো দেখাই। এরপরে সামঈহিম, সামঈহিম, দেখেন, এই যে দেখেন, এতটুকু হয়েছে মুজফ আর এতটুকু হয়েছে মুজাফিলাই। এই মুজাফিলাইটা কি দ্বারা হয়েছে? দমির দ্বারা। কোরআন শরীফে ওয়াইলা সামিইহিম ওয়াইলা আবসারিহিম গিশাওয়া, এই যে দেখেন কোরআন শরীফ সূরা বাকারায় পড়েন। তার মানে এই একটা, এটা এখানে কেন জের? ওয়াইলা এর শুরুতে কি ছিল? হরফে জার ছিল, ঠিক আছে? সেই কারণে এখানে মাজরুর হিসেবে জের হয়েছে, কিন্তু আসে কি অরিজিনালে কি আছে? সামউ হিম, ঠিক আছে? তাদের শ্রবণ, তাদের শ্রবণ। আবসারিহিম যদি বলি আবার আবসারিহিম, দেখেন এখানেও বা জের হলো কেন? ওয়ালা সামঈহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, কথা কিন্তু একই, হরফে জারের কারণে জের, কিন্তু আসলে কি আছে? আবসারু হিম, আবসারু হিম। হুম, এই হচ্ছে বিষয়, বা হুম, আবসারুহুম বা সামঈ হিম বা সামউ হুম, হুম তো না, হিম হবে। এই হচ্ছে কোরআন শরীফ থেকে দেখলাম। তো আশা করি এরকম করে আপনি কোরআন শরীফে যদি খুঁজছেন অহরহ এরকম মুজাফিলে পেয়ে যাবেন। আর আমরা সামনে এগুলো আরো প্র্যাকটিস দেখব। তো আজকে এই বেসিক ক্লাসে, এই প্রথম ক্লাসে আমরা আলোচনা করলাম কিভাবে মুজাফিলের বিষয়টা কমপ্লিট করতে হয় সেটা। তো পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার এই মুজাফিলের উপরে কোরআন শরীফ থেকে প্রচুর উদাহরণ নেওয়ার চেষ্টা করবো, হাদিস শরীফ থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।
তো আপনাদের যদি কারো কোনোখানে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশন কিন্তু আপনাদের জন্য ফ্রি আছে। আপনারা সেখানে বলবেন। আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে হয় তাহলে আমার এই চ্যানেলের ভিতরেই যে আপনি আমার WhatsApp এর যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের ভিতরে আপনি ক্লিক করে আমার সাথে WhatsApp এ যোগাযোগ করতে পারেন যে এই বিষয়টা আরো কিভাবে সহজে সলভ করা যায়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।